সুপ্রভাত। ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় জ্যামিতি। জ্যামিতিক যে সমস্ত প্রমাণ মাধ্যমিকে তোমাদের সিলেবাসে আছে তার মূল ভিত্তি হলো ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজের ধর্মাবলী কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন প্রমাণগুলো করতে হবে। তাই ত্রিভুজ সম্পর্কে সম্যক ধারণা থাকা অত্যন্ত জরুরি। প্রথমে আমরা জেনে নিচ্ছি ত্রিভুজ কাকে বলে। দেখো, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কি বললাম? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ঠিক আছে, তাহলে ছবিটা কেমন হবে দেখো। এই দেখো, এটা ত্রিভুজ। ঠিক আছে, তিনটি বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ। দেখো কোথাও ফাঁকা নেই, কিন্তু মানে এখানে এরকম কোনো ফাঁকা নেই। ঠিক আছে, এটা কি হয়েছে? পরস্পরের সঙ্গে সীমাবদ্ধ অবস্থায় রয়েছে। তাহলে এই তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র, অর্থাৎ এই যে জায়গাটা, এইটাকে বলা হয় ত্রিভুজ। এটার নাম দিচ্ছি ABC। এটার কি কি জিনিস তোমাদের জানতে হবে দেখো। ত্রিভুজের কি কি বিষয় থাকে, কি কি জিনিস জানতে হয় সেটা দেখো। কি আছে? এই ত্রিভুজটাকে লেখা হবে কিরকম লিখতে হবে? যদি আমরা ABC ত্রিভুজের কথা বলতে চাই উপপাদ্যতে, তাহলে কিরকম লিখতে হবে? এটা হচ্ছে ত্রিভুজের সিম্বল, চিহ্ন, এটা লিখতে হবে ABC। এটা হচ্ছে ত্রিভুজ ABC। এইটা যদি আমরা লিখি তাহলে বোঝা যাবে যে ত্রিভুজ ABC সম্পর্কে কথা বলছি। এখানে শীর্ষবিন্দু কি কি দেখো। শীর্ষবিন্দু অর্থাৎ মাথা কোথায় কোথায় আছে দেখো। এই যে একটা মাথা, এই যে একটা মাথা, এই যে একটা মাথা, শীর্ষবিন্দু বলেছি কিন্তু। তাহলে শীর্ষবিন্দুগুলো কি কি? একটা হচ্ছে A, একটা B, একটা C। বুঝতে গেল? তাহলে তিনটে শীর্ষবিন্দু কি কি? একটা A, একটা B, একটা C। বাহু, বাহুও তিনটে। বাহু মানে কি? এই যে এই একটা বাহু, এটা বাহুর নাম কি দেখো? AB। এটা বাহুর নাম কি দেখো? B থেকে শুরু করে C পর্যন্ত গেছে, তাই এটা হচ্ছে BC। আর এই বাহুটা দেখো, C থেকে শুরু করে A পর্যন্ত গেছে, তাই এটা বাহুর নাম CA। তোমরা কিন্তু অবশ্যই বলতে পারো যে আমি যখন বললাম যে এই বাহুটা A থেকে শুরু করে B তে গেছে, তাহলে বাহুটার নাম AB। তোমরা আবার এটাও বলতে পারো যে B থেকে শুরু করে A তে গেছে, তার মানে বাহুটার নাম BA। AB আর BA দুটোই কিন্তু একই বাহুকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এবার কোণ কি কি দেখো। কোথায় কোথায় কোণ তৈরি হয়েছে? কোণ কিভাবে তৈরি হয়? দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে তখন ছেদ বিন্দুতে কোণ তৈরি হয়। তাহলে ছেদ বিন্দুতে এইটা 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 কোথায় কোণ তৈরি হয়েছে? A তে কোণ তৈরি হয়েছে, B তে কোণ তৈরি হয়েছে, C তে কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, তাই A, B, C এই তিনটেকে কৌণিক বিন্দুও বলা যায়। তাহলে আমরা এই একটা, দুটো, তিনটে কোণ পেলাম। এইটার অর্থাৎ দুটো সরলরেখা ছেদ করে এই কোণটা তৈরি করেছে, সাথে সাথে এটাও কোণ তৈরি করেছে। কিন্তু তোমাদের যে সমস্ত প্রমাণগুলো আছে সেখানে কিন্তু সবসময় অন্তঃস্থ কোণের কথাই বলছে, অর্থাৎ ভেতরের কোণ কোনটা। দেখো এটার ভেতরের কোণ কোনটা? এইটা। তাহলে এই কোণটা কিভাবে তৈরি হয়েছে দেখো। এই কোণটা তৈরি হয়েছে, এখান থেকে গেছি, এখানে এসে শেষ করেছি। দেখো এই যে এখান থেকে গেলাম, এখান থেকে শেষ করলাম, তাই এটা ছিল B, এটা ছিল A, এটা ছিল C। তাহলে এই কোণটা হচ্ছে কি? BAC। এটা হচ্ছে কোণের সিম্বল। ঠিক আছে, কোণটা কি? BAC। এর থেকে কি বোঝা যাচ্ছে দেখো। তাহলে কোণটা কোথায় তৈরি হয়েছে আমরা দেখে বুঝবো? A বিন্দুতে, অর্থাৎ A হচ্ছে এটার কৌণিক বিন্দু। আর এই কোণটার দুটো বাহু কি, অর্থাৎ কোন দুটো বাহুর সাহায্যে কোণটা তৈরি হয়েছে? BA এবং AC। বুঝতে গেল? ঠিক একই রকম ভাবে আবার কোণ, যদি B কোণটা নিই তাহলে কি কোণ বলবো এটাকে? ABC কোণ। যদি B কোণটা নিই তাহলে বিটাকে মাঝে রাখতে হবে, অর্থাৎ ABC কোণ। আবার যদি C কোণটা নিই তাহলে কি করতে হবে? ACB কোণ, মানে এইরকম কোণটা তৈরি হয়েছে, অথবা এরকম গিয়ে এরকম তৈরি হয়েছে। তাহলে কি লিখবো এটাকে? ACB, অর্থাৎ C তে কোণটা তৈরি হয়েছে, ACB। আমরা এখন যেমন লিখলাম যে BAC, এটাকে আবার CABও বলা যায়, একই 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 ব্যাপার। ABC অর্থাৎ CBAও বলা যায়, একই জিনিস। ACB আর BCA দুটোই কিন্তু একই জিনিস। তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে কি কি জানলাম? যে তিনটে শীর্ষবিন্দু থাকে, অর্থাৎ মাথা কোথায় কোথায় আছে? A, B এবং C তে।
বাহু কি কি আছে দেখো, এই যে তিনটি বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এবি বিসি সিএ। কোণ কি কি আছে, অর্থাৎ অন্তস্থ কোণের কথা বলছি, ভেতরের কোণ অর্থাৎ এই কোণটা সি এ বি কোণ, এই কোণটা কি এ বি সি কোণ, এই কোণটা কি বি সি এ কোণ অথবা এ সি বি কোণ, এই কোণটা। বুঝে গেল? তাহলে আমরা কোণ সম্পর্কে জেনে নিলাম, শীর্ষবিন্দু সম্পর্কে জানলাম, বাহু সম্পর্কে জানলাম, আর বললাম কি কৌণিক বিন্দু সম্পর্কে জানলাম। কৌণিক বিন্দু বলতে কোনটা বলছি, কৌণিক বিন্দু অর্থাৎ যেই বিন্দুতে কোণটা তৈরি হয়েছে সেইটা হচ্ছে কৌণিক বিন্দু। যেমন এ একটা কৌণিক বিন্দু, বি একটা কৌণিক বিন্দু, সি একটা কৌণিক বিন্দু। আমি যদি এখন হঠাৎ করে বলি যে সি কৌণিক বিন্দুতে উৎপন্ন কোণের নামটা কি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, সি কৌণিক বিন্দুতে অর্থাৎ সিতে কোন কোণটা তৈরি হয়েছে, এসিপি। বুঝে গেল? এইটা গেল ত্রিভুজের কি কি বিষয় জানার আছে সেই বিষয়টা। এইবার এদের কিছু ধর্ম আছে, এদের ধর্মগুলো কি কি দেখো, এটা করে লিখছি যে তিনটে কোণ যদি যোগ করা হয়, এ কোণ, বি কোণ আর সি কোণ, আমি কৌণিক বিন্দু দিয়ে শুধু লিখলাম, তিনটে কোণের যোগফল করলে হবে 180 ডিগ্রি। তিনটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। এটা হচ্ছে এর ধর্ম। আর কি আরো কিছু জানতে হবে, এটা খুব একটা বেশি কাজে লাগে না, কিন্তু জেনে রাখো যে কোনো দুটো বাহুর যোগফল, যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় থেকে বৃহত্তর হবে। দেখো আমাদের ছবিটা দেখো, এখানে কিন্তু মনে হচ্ছে বিসিটা বড়, দেখে মনে হচ্ছে বিসিটা বড়, তাহলে ছোট কে কে, এবি আর এসি। তাহলে এবি যোগ এসিটা বিসি এর থেকে বড় হবে, অর্থাৎ যে কোনো ছোট দুটো বাহুর যোগফল বৃহত্তর বাহুর থেকে বৃহত্তর হবে। বোঝা গেল? এটা হচ্ছে ত্রিভুজের ধর্ম। তাহলে এইবার আমরা ত্রিভুজের প্রকার ভেদগুলো জেনে নিই, যে ত্রিভুজ কয় প্রকার, কি কি বিষয়ের উপর নির্ভর করে ত্রিভুজকে ভাগ করা হয়, সেই বিষয়গুলো আজকে জানবো। চলো প্রথমে লিখছি, দেখো বাহু ভেদে। কোন ত্রিভুজের বাহুগুলোকে দেখে কয় ভাগে ভাগ করা যায়। দেখো ত্রিভুজের বাহুগুলোকে শুধুমাত্র দেখে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর, নাম দেখলেই বুঝতে পারবে, বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজ। 2 নম্বর, সমবাহু ত্রিভুজ। 3 নম্বর, সমদ্বিবাহু ত্রিভুজ। 4 সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো বিষমবাহু ত্রিভুজ, বিষম অর্থাৎ সমান নয়, যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এখানে কি লেখা যাবে, 3টি বাহু অসমান, আমরা বাহুগুলোকে দেখছি, যেহেতু যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে কি বলে, বিষমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ মানে, সমবাহু ত্রিভুজ মানে হলো যে ত্রিভুজের 3টি বাহুই সমান, যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। কি লেখা যাবে এখান থেকে, এখান থেকে লেখা যাবে 3টি বাহু সমান, তাহলে এবি সমান বিসি সমান সিএ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। মানে কেমন হবে ছবিটা দেখো, এইটা বাহু এটা বাহু সমান, মানে এটা, ঠিক আছে, এ বি সি, এবি সমান এসি। এবি সমান এসি যদি হয় তাহলে বলা যাবে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এইবার এইখান থেকে একটা জিনিস আমরা বলবো, যে বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ 3টে বাহুই অসমান। সবসময় মনে রাখবে তোমরা, যে কোনো ত্রিভুজের, কোনো একটা ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। কি বললাম, এটা হচ্ছে ত্রিভুজের ধর্ম। কি বললাম, যে কোনো ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। আমরা দেখলাম এটা বাহু এটা বাহু এটা বাহু সমান নয়, তাই এটা বাহুর বিপরীত কোণ কোনটা, এই কোণটা বি কোণ। আবার এটা বাহুর বিপরীত কোণ কোনটা, এই কোণটা। এটা বাহুর বিপরীত কোণ কোনটা, এইটা। তাহলে যেহেতু 3টে বাহু অসমান, তার জন্য 3টে বাহুর বিপরীত কোণগুলো পরস্পর অসমান, অর্থাৎ এটা কোণ এটা কোণ এটা কোণ সমান নয়।
তারপরে দেখো সমবাহু ত্রিভুজ, আমরা একটু আগে বললাম কি কোন একটা ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। আমরা দেখলাম যে এটা এটা এবং এটা পরস্পর সমান, তাহলে এটা বাহুর বিপরীত কোণ কোনটা? বি কোণ। এটা বাহুর বিপরীত কোণ কোনটা? সি কোণ। এটা বাহুর বিপরীত কোণ কোনটা? এ কোণ। যেহেতু তিনটে বাহু সমান তার জন্য তিনটে কোণও সমান হবে, অর্থাৎ এ কোণ, বি কোণ এবং সি কোণ পরস্পর সমান। এবং যেহেতু তিনটে বাহুর যোগফল 180 ডিগ্রি, তাহলে তিনটে কোণই যেহেতু সমান, তাহলে এক একটা কোণ কত করে? 60 ডিগ্রি করে। তাহলে সমবাহু ত্রিভুজের কি কি? তিনটে বাহু সমান এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। এবার সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি বললাম? যে ত্রিভুজের দুটো বাহু সমান, আমরা দেখছি এই দুটো বাহু সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। তার মানে এবি এর বিপরীত কোণ কোনটা? সি। এবি এর বিপরীত কোণ কোনটা? সি। আর এসি এর বিপরীত কোণ কোনটা? এসি এর বিপরীত কোণ হচ্ছে বি। তাহলে বি কোণ আর সি কোণ পরস্পর সমান হবে। বি কোণ এবং সি কোণ পরস্পর সমান হবে। এই গেল বাহুভেদের ত্রিভুজের প্রকারভেদ। এইবার আমরা কোণ ভেদের ত্রিভুজের প্রকারভেদটা দেখব। চলো, কোণ ভেদ। কোন ত্রিভুজের কোণগুলোর উপর নির্ভর করে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমে লিখছি শুধুমাত্র কোণগুলোকে দেখে কি? সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী ত্রিভুজ। 2 নম্বর স্থূলকোণী ত্রিভুজ। 3 নম্বর সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। ভালো করে দেখো, সূক্ষ্মকোণী, সূক্ষ্ম মানে কি? ছোট। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ এরকম ছবিটা হবে কিরকম দেখো, দেখো খেয়াল করে এ বি সি। এই কোণটাও 90 ডিগ্রি থেকে ছোট, এই কোণটাও 90 ডিগ্রি থেকে ছোট, এই কোণটাও 90 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ তিনটে কোণই সূক্ষ্মকোণ না? সূক্ষ্মকোণ মানে কি? যে কোণের মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে তাকে বলা হয় সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ মানে কি দেখো, তাহলে এটা কোনো 90 ডিগ্রি থেকে ছোট, এটা কোনো 90 ডিগ্রি থেকে ছোট, এটাও 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে তিনটা কোণই কি? সূক্ষ্মকোণ। তাহলে এই ত্রিভুজটাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ মানে কি? স্থূলকোণী ত্রিভুজ মানে হলো যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি থেকে বেশি, বাকি দুটো যা হোক, বাকি দুটো সূক্ষ্মকোণ হলে কোনো অসুবিধা নেই। দেখো খেয়াল করে, এই কোণটা 90 ডিগ্রি থেকে বেশি না? এই কোণটা 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে এটা হচ্ছে স্থূলকোণ। তাহলে এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ছবি। তাহলে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তারপর সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আমরা যদি নাম দিই এটার এ বি সি, তাহলে দেখো বি হচ্ছে সমকৌণিক বিন্দু। বিটাকে কি বলা হয়? সমকৌণিক বিন্দু। সমকৌণিক বিন্দু বলতে কোনটা? যেই বিন্দুতে সমকোণ তৈরি হয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণটা তৈরি হয়েছে, সেই কোণটাকে বলা হয় সমকৌণিক বিন্দু, বা সেই বিন্দুটাকে বলা হয় সমকৌণিক বিন্দু, আর সেই কোণটাকে বলা হয় সমকোণ। এইবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই বাহুগুলোর স্পেশাল একটা নাম আছে। অন্যান্য ত্রিভুজগুলোর ক্ষেত্রে বাহুগুলোর স্পেশাল কোনো নাম ছিল না, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর একটা স্পেশাল নাম আছে। ঠিক আছে, এই বিষয়টা তোমাদের পরবর্তীতে যখন তোমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব করবে, তখন কিন্তু এই বিষয়টা খুব কাজে লাগবে। চলো জেনে নাও কিভাবে এই বিষয়গুলো থাকে। অর্থাৎ আমরা এখানে সমকোণী ত্রিভুজের তিনটে বাহু দেখতে পাচ্ছি। তিনটে বাহুর মধ্যে এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। যখন আমরা ক্লাস 9 পর্যন্ত জানতাম, তখন কিন্তু জানতাম যে কোনো একটা ত্রিভুজ যার উপর দাঁড়িয়ে থাকে আমি দেখি, আমি দেখতে পাচ্ছি কি বিসি এর উপর দাঁড়িয়ে থাকে, তো যার উপর দাঁড়িয়ে থাকে সেটাকে বলে ভূমি। আমরা দেখো আমরা কিসের উপর দাঁড়িয়ে আছি? ভূমির উপর দাঁড়িয়ে আছি। তাই ক্লাস 9 পর্যন্ত কনসেপ্ট ছিল যে যার উপর দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে ভূমি। তাহলে এখানে আমরা দেখছি কি বিসিটা হচ্ছে ভূমি, বিসিটা হচ্ছে ভূমি। আর কি? আর তাহলে দুটো বাহু পড়ে থাকলো। দুটো বাহুর মধ্যে এই বাহুটা আর এই বাহুটা, এই বাহুটা দেখো সমকোণের বিপরীত বাহু না? সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীতটাকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। এটা কি?
ভূমি, এটা হচ্ছে ভূমি। তাহলে যার উপর ত্রিভুজটা দাঁড়িয়ে আছে, যার উপর ত্রিভুজটা দাঁড়িয়ে আছে সেটাকে বলা হয় ভূমি। সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ, এবং যে দাঁড়িয়ে আছে সেটাকে বলা হয় লম্ব। এটা আমরা আগে জানতাম, ভালো করে খেয়াল করো। তাহলে যার উপর দাঁড়িয়ে থাকুক না কেন, অতিভুজ কিন্তু কখনো পরিবর্তন হবে না। অতিভুজ মানে কি? সমকোণের বিপরীত বাহু, এটাকে কি বলে? অতিভুজ। যার উপর দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে ভূমি, যে দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে লম্ব। বোঝা গেল? এবার এই লম্ব ভূমি কিন্তু পরিবর্তনশীল। লম্ব ভূমি পরিবর্তনশীল কি সাপেক্ষে? দেখো, আমরা যদি কোণ একটা নিই, কোনো একটা কোণ নিই, ধরে নাও এই কোণটা নিলাম, এটা হচ্ছে সূক্ষ্মকোণ একটা, ওটার নাম দিলাম থিটা, এটার নাম দিলাম থিটা। ঠিক আছে? তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু লম্বভূমির ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা আছে। লম্বভূমি কি করে চিনতে হবে? লম্বভূমি চিনতে হবে যে আমরা যেই কোণের সাপেক্ষে, অর্থাৎ যেই সূক্ষ্মকোণের সাপেক্ষে দেখছি, সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে আমরা যদি এই থিটা কোণটা দেখি, তাহলে এটা বিসিটা কি হয়ে যাবে? লম্ব। আর থিটা কোণের সংলগ্ন বাহুটা হয়ে যাবে ভূমি। ঠিক আছে? তাহলে কোনো একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু চেনার উপায় হলো যে আমরা কোন কোণের সাপেক্ষে দেখছি সেটা। যদি কোনো কোণ দেওয়া না থাকে তাহলে তোমাদের বুঝতে হবে যে যার উপর দাঁড়িয়ে আছে সেটাকে ভূমি ধরা হচ্ছে, আর যে দাঁড়িয়ে আছে সেটাকে লম্ব ধরা হচ্ছে, আর সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ ধরা হচ্ছে। তাহলে ত্রিভুজের এই কিছু ধর্ম ছিল। এবার এই ধর্মগুলো থেকে, অর্থাৎ ত্রিভুজের আমরা প্রকারভেদগুলো জানলাম, এবার এই ত্রিভুজের এই ধর্মগুলোকে ব্যবহার করে আমরা পরবর্তীতে উপপাদ্যগুলো প্রমাণ করব। ঠিক আছে? আমরা যখন উপপাদ্য প্রমাণ করব, উপপাদ্য প্রমাণ করার সময় কিন্তু অবশ্যই তোমরা কেউ কখনোই উপপাদ্য মুখস্থ করবে না। উপপাদ্য যদি একবার বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু সারা জীবনের জন্য মনে থাকে। ঠিক আছে? উপপাদ্য বিষয়টা বোঝা হলো সাইকেল চালানোর মতো, সাঁতার কাটার মতো। যে একজন যে সাঁতার কাটতে শিখেছে সে কোনো দিনও জীবনের শেষ দিন পর্যন্ত সে কিন্তু সাঁতার কাটতে কখনো ভুলবে না। যে সাইকেল চালাতে একবার জানে সে কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সাইকেল চালাতে পারবে। তখন কখনো কিন্তু তার মনে হবে না যে আমি সাইকেল চালাতে আবার নতুন করে শিখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই ত্রিভুজের সমস্ত বিষয়গুলো জানলাম, ত্রিভুজ কয় প্রকার জানলাম, এরপর আমরা ত্রিভুজের কিছু ধর্ম জানবো এবং ধর্মগুলো থেকে আমরা উপপাদ্যগুলো প্রমাণ করব। ঠিক আছে?